হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হলো কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড, যার কার্যকারীমূলক আর সি ডবল বন্ড ও এইচ, এবং কিটোন আর ডবল বন্ড ও আর বা আর ড্যাশ। এই অ্যালডিহাইড এবং কিটোন এদেরকে একসঙ্গে আমরা বলে থাকি কার্বনিল যৌগ। কার্বনিল যৌগর অর্থ হলো অ্যালডিহাইড এবং কিটোন। এদের ধর্ম প্রায় একই, তাই এদেরকে আমরা একসঙ্গে কার্বনিল কম্পাউন্ড বলে থাকি। এই যে কার্বনটা সি ডবল বন্ড ও আছে, বা এখানে যে সি ডবল বন্ড ও আছে, সেই কার্বনটাকে বলা হয় কার্বনিল কার্বন। এই কার্বনিল কার্বনটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে। আমরা এখন আসব প্রিপারেশনস অফ অ্যালডিহাইড, অর্থাৎ অ্যালডিহাইড সমূহ কেমনভাবে প্রস্তুত করতে পারি। আমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি প্রাইমারি অ্যালকোহলের জারণের দ্বারা। তাহলে এটি হলো আমার প্রাইমারি অ্যালকোহল আর CH2OH, তাকে যদি আমরা K2Cr2O7 গাঢ় H2SO4, এটি একটি তীব্র জারক, তাহলে এটি জারিত হয়ে প্রথমে হবে অ্যালডিহাইড আর ডবল বন্ড OH। আমরা জানি প্রাইমারি অ্যালকোহল খুব সহজে জারিত হয়ে যায় এবং অ্যালডিহাইডে পরিণত হয়। আবার কিন্তু K2Cr2O7 H2SO4 একে জারিত করবে, দিয়ে অ্যাসিডে পরিণত করে দেবে। তাহলে কিন্তু আমরা যদি প্রাইমারি অ্যালকোহলকে K2Cr2O7 ও H2SO4 তীব্র জারক সহ জারণ করি, আমরা কিন্তু অ্যাসিড পাবো। এই বিক্রিয়াটাতে আমরা অ্যালডিহাইড পর্যায়ে সীমাবদ্ধ করতে পারি যদি অ্যালডিহাইডটি উৎপন্ন হবার সাথে সাথে পাতন প্রণালীর সাহায্যে এটাকে যদি সিস্টেম থেকে পৃথক করে নেওয়া হয়, এই সিস্টেমের মধ্যে উৎপন্ন অ্যালডিহাইডের স্ফুটনাঙ্ক সবচাইতে কম হবে, কারণ এই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না, তাই সবার প্রথমে পাতিত হয়ে চলে যাবে। তাই আমরা বলছি উই ক্যান গেট অ্যালডিহাইড ইফ ইট ইজ রিমুভড বাই ডিস্টিলেশন বা পাতন প্রণালীর সাহায্যে যদি আমরা পাতিত করে দিই, তাহলে এই যৌগটা পুনরায় জারণের সুযোগ পাবে না। সেই ক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পর্যায়ে সীমাবদ্ধ রাখতে পারবো। এই পদ্ধতিটি অনেকটা জটিল পদ্ধতি, কারণ আমাদেরকে এটিকে সঙ্গে সঙ্গে পাতন করতে হবে। তাছাড়া তাহলে যদি পাতন সম্ভব যদি না হয়, তাহলে কিন্তু এটা জারিত হয়ে যাবে। তাই এই পদ্ধতিতে সচরাচর অ্যালডিহাইড প্রস্তুত করা হয় না। আমরা নেক্সট যেটিকে পড়ব সেটি হচ্ছে যে প্রাইমারি অ্যালকোহল, তাকে পরিমাণ মতো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাবো এবং সিলভার চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উত্তপ্ত সিলভার চূর্ণর সঙ্গে বিক্রিয়া করবে। সেই ক্ষেত্রে অ্যালডিহাইড আমরা পাবো। এই ক্ষেত্রে কিন্তু জারিত হওয়ার সুযোগ থাকছে না, কারণ অক্সিজেনটা নিয়ন্ত্রিত অক্সিজেন পাঠানো হচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ রূপে অ্যালডিহাইডকেই পাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এইটি, যেখানে প্রাইমারি অ্যালকোহলকে আমরা মৃদু জারক সহ জারিত করব। মৃদু জারক কিন্তু একে অ্যালডিহাইড পর্যায়েই সীমাবদ্ধ রাখবে, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হবে, অ্যাসিড পর্যায়ে কিন্তু যাবে না। আমরা এই মৃদু জারক সম্পর্কে অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি, আবার আমরা দেখছি লিস্ট অ্যান্ড নেম অফ মিল্ড অক্সিডাইজিং এজেন্ট। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলিন্স বিকারক। কলিন্স বিকারকের সংকেত আমরা লিখি CrO3 2C5H5N। এটা দ্রাবক CH2Cl2, এরা ননপোলার দ্রাবকের মধ্যে থাকে। CH2Cl2 বা আমরা নন অ্যাকোয়াস সলভেন্টে এরা থাকে। জল থাকলে কিন্তু উপস্থিত থাকলে কিন্তু জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়ে যাবে, তাই জলের অনুপস্থিতিতে এই বিক্রিয়াগুলো করানো হয়। আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ও পিরিডিন, এটা হচ্ছে পিরিডিনের গঠন C5H5N।
এর সঙ্গে জটিল যৌগ গঠন করে। আমরা দেখতে পাচ্ছি এই গঠনটা যে দুটো পিরিডিনিয়াম এখানে রয়েছে, CrO- ডবল বন্ড ও। পিরিডিনের সঙ্গে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের জটিল যৌগ গঠন করেছে। এরা প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড পর্যায়ে সীমাবদ্ধ রাখবে, কারণ এরা মৃদু জারক। সারেট পদ্ধতিতে একই আছে, শুধু দ্রাবকটা ডাইক্লোরোমিথেনের পরিবর্তে পিরিডিন। যদি দ্রাবকটা হয় তখন সারেট একইভাবে বানিয়েছিল, কিন্তু দ্রাবককে CH2Cl2 পরিবর্তে উনি ব্যবহার করেছিলেন পিরিডিন। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC, শর্ট ফর্ম পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এর সংকেত আমরা লিখি CrO3C5H5N.HCl। এটাও CH2Cl2 মাধ্যমে থাকে। এটি হলো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। নেক্সট আসবো পিরিডিনিয়াম ডাইক্রোমেট, PDC। এটাও হলো পিরিডিনিয়াম Cr2O7, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। এটাকেও আমরা CH2Cl2 দ্রাবকের মধ্যে ব্যবহার করে থাকি। এই তিনটে কিন্তু মৃদুজারক এবং এরা প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড পর্যায়ে সীমিত রাখে, অ্যাসিড উৎপন্ন হয় না। এই সম্পর্কে আমরা দুটো বিষয় নোট করব, যে দ্বিবন্ধন যদি আমাদের যৌগে উপস্থিত থাকে তাহলে এই জারকগুলো দ্বিবন্ধনের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। কেবলমাত্র যে প্রাইমারি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল তাদেরই জারণ করবে। সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটোন হবে। আমরা এটা পরবর্তীকালে কিটোনের প্রস্তুতিতে আলোচনা করব। আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে, জোন্স বিকারক কিন্তু মৃদু জারক নয়। জোন্স বিকারক একটি তীব্র জারক এবং প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে। কিছু কিছু জায়গায় কিন্তু এটা ভুল দেওয়া থাকে। জোন্স বিকারক কিন্তু তীব্র জারকের দলে, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলকে কিন্তু অ্যাসিডে পরিণত করবে। নেক্সট আমরা দেখছি সক্রিয় MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা কেবলমাত্র অ্যালাইলিক বা বেনজাইলিক অ্যালকোহলকে, অর্থাৎ আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডকেই কেবলমাত্র জারিত করতে পারে। তাছাড়া কিন্তু যদি অসম্পৃক্ত না থাকে তাহলে কিন্তু এটা বিক্রিয়া করতে পারে না। এদের যদি আমরা কৌশল দেখি তাহলে দেখা যায় যে এইখানটাতে একটি মুক্তমূলকের সৃষ্টি হয়, যে মুক্তমূলকটা কনজুগেশনে থাকলে স্থায়িত্ব পায়। তাই বলেই কেবলমাত্র অ্যালাইলিক বা বেনজাইলিক সিস্টেমের ক্ষেত্রে MnO2কে আমরা জারক রূপে ব্যবহার করতে পারবো এবং এরা প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অসম্পৃক্ত অ্যালডিহাইডে পরিণত করতে পারবে। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে এখানে অসম্পৃক্ত একটা অ্যালাইলিক সিস্টেম রয়েছে, এখানে OH, তাহলে OHটি জারিত হয়ে গিয়ে অ্যালডিহাইডে পরিণত হয়ে গেল। এটা বেনজাইলিক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা জারিত হয়ে গিয়ে এটা উৎপন্ন হলো। এখানেও কিন্তু দ্রাবক CH2Cl2 জলের অনুপস্থিতিতে করতে হয়। এখানে একটি নোট হচ্ছে কলিন্স বিকারক বা PCC বা PDC, এরাও কিন্তু দ্বিবন্ধনকে জারিত করবে না। যেমন আমরা এই উদাহরণটিকে যদি আমরা PCC ব্যবহার করতাম সেক্ষেত্রেও কিন্তু আমরা একই বিক্রিয়াজাত পদার্থ পেতাম। আমরা আসছি এর পরের যে পদ্ধতি, সেটি হচ্ছে ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল। আমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি, অ্যালকোহলকে যদি উত্তপ্ত কপারের উপর দিয়ে চালনা করা হয় তাহলে অ্যালকোহল থেকে হাইড্রোজেন বেরিয়ে চলে যায়। এই বিক্রিয়াকে আমরা ডিহাইড্রোজেনেশন বলি। প্রাইমারি অ্যালকোহল, তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এই যে কার্বনে OH লেগে আছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরোবে। তার ফলে আমরা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালডিহাইড পাবো। অনুরূপভাবে সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে এই কার্বনের একটা হাইড্রোজেন এবং এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন নির্গত হবে, আমরা কিটোন পাবো। কিন্তু টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে যে কার্বনে OH যুক্ত আছে তাতে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না, তাই এইরূপ ডিহাইড্রোজেনেশন হয় না। তার পরিবর্তে
যে কোনো একটি কার্বন থেকে একটা হাইড্রোজেন নির্গত হয় এবং এই OH মূলকটা অর্থাৎ জল, হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে OH অর্থাৎ জল বেরোয়, তাই বলে এই রিয়াকশানটা কিন্তু ডিহাইড্রেশন রিয়াকশান, ডিহাইড্রোজেনেশন রিয়াকশান নয়, ডিহাইড্রেশন রিয়াকশান। এটি কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই রিয়াকশানটাকে লিখতে দেয় এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যালকিন পাবো। এখানে এলিমিনেশন বিক্রিয়া হয়ে যাচ্ছে এবং ডিহাইড্রোজেনেশন হচ্ছে। হাইড্রোজেন পরমাণু কার্বনের এই কার্বনটির উপরে উপস্থিত না থাকার জন্য এইরূপ বিক্রিয়া ঘটে। এরপরে যে পদ্ধতিটার সম্পর্কে আমরা পড়ব সেটা হলো ফ্রম ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই তাহলে আমরা ক্যালসিয়াম সল্ট পাবো, ক্যালসিয়াম লবণ পাবো। তাহলে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাই বলে আমরা দুটো এরকম লিখেছি। এবং যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ এবং ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে শুষ্কপাতন করতে হবে। তাহলে এটা ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নেওয়া হয়েছে, তো ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে শুষ্ক করলে এখান থেকে 2 অণু ক্যালসিয়াম কার্বনেট নির্গত হয়। আমরা এইখানে ডট ডট করে লিখে দেখিয়েছি, এই পোর্শনটা বেরিয়ে যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট রূপে এবং আমরা পাচ্ছি 2 অণু অ্যালডিহাইড অর্থাৎ RC⋯O, এই এইচটা ওর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, RC⋯O এই এইচটা এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার ফলে আমরা পাচ্ছি 2 অণু অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড যদি প্রস্তুত করতে হয় এই পদ্ধতিটার সাহায্যে তাহলে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে নিতে হবে এবং ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে নিতে হবে। অ্যালডিহাইডের এই হাইড্রোজেনটা আসে ফর্মিক অ্যাসিড থেকে, অর্থাৎ ফর্মিক অ্যাসিড এখানে নিতেই হবে। এখানে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড আমরা দিতে পারি। তবে এই বিক্রিয়ার সাহায্যে অ্যালডিহাইড প্রস্তুত করা হয় না বা এটি একটি ভালো পদ্ধতি নয়, কারণ এই যে ফর্মিক অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি যে তার ক্যালসিয়াম লবণ সে নিজেই বিয়োজিত হয়ে যেতে পারে, নিম্নলিখিতভাবে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যেতে পারে। এইভাবে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেল, HC⋯O এই এইচটার সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে আমরা পেলাম ফর্ম্যালডিহাইড। অর্থাৎ এই বিক্রিয়াটাতে আমরা সাইড প্রোডাক্ট হিসাবে, সাইড রিয়াকশান হিসাবে আর একটা দেখতে পারবো যৌগ, সেটা হলো ফর্ম্যালডিহাইড। অনুরূপভাবে যে ক্যালসিয়াম লবণ নেওয়া হয়েছে কার্বক্সিলিক অ্যাসিডের, তারও কিন্তু বিয়োজন ঘটতে পারে, সেখান থেকেও ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যেতে পারে এবং উৎপন্ন হতে পারে RC⋯O আর R, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিটোন উৎপন্ন হতে পারে সাইড রিয়াকশানের দরুন। অর্থাৎ এই অ্যালডিহাইডের সাথে আমরা কিছু পরিমাণ ফর্ম্যালডিহাইডও পাবো এবং কিছু পরিমাণ কিটোনও পাওয়া যাবে। যেহেতু এদের ধর্ম সবারই কাছাকাছি তাই এদের পৃথক করা কষ্টকর হবে, তাই এই প্রণালীর সাহায্যে কিন্তু আমরা কার্বনিল যৌগ বা অ্যালডিহাইড প্রস্তুত করি না। সো নট এ গুড মেথড, এটা একটা ভালো পদ্ধতি নয়। এরপরে যে পদ্ধতিটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড ইন ভেপার ফেজ, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণকে বাষ্পীয় অবস্থায় আমরা ম্যাঙ্গানাস অক্সাইড অথবা থোরিয়া THO2 উত্তপ্ত অবস্থায় 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে চালনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিটিক অ্যাসিডকে চালনা করা হয়েছে, ফর্মিক অ্যাসিডকে বাষ্পকে চালনা করা হচ্ছে উত্তপ্ত ম্যাঙ্গানাস অক্সাইড অর্থাৎ 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তাহলে প্রথমে এখান থেকে জল নির্গত হয় আর ফর্মিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, তার ফলে আমরা পাবো CH3C⋯OH অর্থাৎ ফর্ম্যালডিহাইড পাওয়া যাবে। এই হাইড্রোজেনটি আসছে ফর্মিক অ্যাসিড থেকে, এই হাইড্রোজেনটি আসছে ফর্মিক অ্যাসিডের অণু থেকে, তাহলে আমরা পেলাম এইটা। অনুরূপভাবে যদি আমরা এই বিক্রিয়াটিকে ফর্মিক অ্যাসিডকেই যদি শুধু উত্তপ্ত করতাম তাহলে কিন্তু আমরা ফর্ম্যালডিহাইড পেয়ে যেতাম, ফর্ম্যালডিহাইড পেতাম। এখান থেকে জল বেরোচ্ছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড এর অণু বেরোচ্ছে। অনুরূপভাবে যদি CH3C⋯OH আর একটা যদি CH3C⋯OH থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিটোন উৎপন্ন হয়ে যেত।
সেই ক্ষেত্রে CH3 ডবল বন্ড থেকে আমাদের জল এবং আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড বেরোতো, তো সেখান থেকে কীটন উৎপন্ন হতো। তাহলে এই পদ্ধতিটার সাহায্যেও আমরা দেখতে পাচ্ছি যে CH3 ডবল বন্ড OH-এর সাথে সাথে আমরা এই অ্যালডিহাইডটাও পাচ্ছি, অর্থাৎ এটিও একটি ভালো পদ্ধতি নয়। নেক্সট যে রিয়াকশানটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো অ্যাসিড ক্লোরাইড থেকে রোজেনমন্ড বিজারণের মাধ্যমে, রোজেনমন্ড বিজারণ এর টিকা আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান, এর টিকা পরীক্ষাতে লিখতে দেয়। রোজেনমন্ড বিজারণ হলো অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিডকে যদি কার্বক্সিলিক অ্যাসিডকে যদি PCl5-এর সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কিন্তু আমরা অ্যাসিড ক্লোরাইড পাবো, অর্থাৎ অ্যাসিড RC ডবল বন্ড OH থেকে আমাদের OH-টা সরে যাবে এবং Cl যুক্ত হয়ে যাবে। এই রকম সংকেতযুক্ত যৌগগুলোকে আমরা অ্যাসিড ক্লোরাইড বলে থাকি। অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারণ করব, প্যালাডিয়াম অনুঘটক ব্যবহার করব এবং ফুটন্ত জাইলিনকে আমরা দ্রাবক রূপে ব্যবহার করব। জাইলিন হলো এইরকম বেঞ্জিনের উপরে দুটো CH3 যদি লেগে থাকে তাকে জাইলিন বলে। আমাদের এই উদাহরণটা হলো অর্থোজাইলিন। মেটা পজিশানেও থাকতে পারে তাহলে মেটাজাইলিন, যদি এরা প্যারা পজিশানে থাকে তাহলে প্যারাজাইলিন। যে কোনো আমরা জাইলিন ব্যবহার করতে পারবো, ফুটন্ত জাইলিন ব্যবহার করতে হবে। এটি একটি অধ্রুবীয় দ্রাবক এবং এখানে RC ডবল বন্ড Cl দ্রবীভূত হয়ে যায়। এই বিক্রিয়াটিতে BaSO4 অনুঘটক 20 রূপে কাজ করছে, কারণ যদি BaSO4-কে ব্যবহার না করতাম তাহলে হাইড্রোজেন উৎপন্ন অ্যালডিহাইডকে বিজারিত করত, দিয়ে অ্যালকোহলে পরিণত হতো, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা অ্যালডিহাইডের পরিবর্তে প্রাইমারি অ্যালকোহল পেতাম। BaSO4 অনুঘটক 20 রূপে কাজ করছে, তার ফলে অনুঘটন ক্ষমতাটা কমিয়ে দিচ্ছে, ফলে অ্যালডিহাইড পর্যায়ে বিক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে। আমরা নেক্সট একটা উদাহরণ দেখিয়েছি, বেনজোইক অ্যাসিডের সঙ্গে PCl5-এর রিয়াকশান করে বেনজোইল ক্লোরাইড পেয়েছি, তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, এখানে বিজারক হচ্ছে হাইড্রোজেন, প্যালাডিয়াম অনুঘটক, BaSO4 অনুঘটক 20 ফুটন্ত জাইলিন, আমরা দেখতে পাচ্ছি এটা বিজারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হয়েছে। এইখান থেকে আমাদের জিজ্ঞেস করে হাইড্রোজেনের ভূমিকা কী, তাহলে হাইড্রোজেন এখানে বিজারক রূপে কাজ করছে এবং প্যালাডিয়াম অনুঘটক রূপে কাজ করছে। BaSO4 হলো অনুঘটক 20। অনেক সময় এই অনুঘটক 20-এর ক্ষমতা আরও বাড়ানোর জন্য এর সঙ্গে সালফার বা কুইনোলিনের গঠন এইরকম এই যৌগটিকে যুক্ত করা হয়। তা এরা কি করে না, প্যালাডিয়ামের উপর এরা অধিশোষণ প্রক্রিয়ার সাহায্যে এর অনুঘটন করে। আমরা পড়েছি অধিশোষণ চ্যাপ্টারে কেমনভাবে অধিশোষণ করে এটা করে ফিজিক্যাল কেমিস্ট্রিতে। তাহলে অধিশোষণ করে প্যালাডিয়াম, তো প্যালাডিয়ামের যে পৃষ্ঠতল আছে সে পৃষ্ঠতলের মধ্যে বেরিয়াম সালফেট বা কুইনোলিন বা সালফার জমা হয়ে যায়, তার ফলে অধিশোষণ করার মতন জায়গা কমে যায়, তার ফলে অনুঘটকের ক্ষমতা কমে যায়। এইভাবে অনুঘটকের ক্ষমতা কমিয়ে দেয়। এখানে জাইলিন দ্রাবক রূপে কাজ করে। এই প্রসঙ্গে আমাদের দুটো প্রশ্ন এখানে রাখা হয়েছে। CH3 ডবল বন্ড ও Cl অ্যাসিড ক্লোরাইড, তাকে আমরা প্রথমে বিক্রিয়া করিয়েছি হাইড্রোজেন প্যালাডিয়াম, এখানে অনুঘটক 20 আমরা ব্যবহার করিনি, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন হবে, পরবর্তীকালে অ্যালডিহাইডটি বিজারিত হয়ে CH3CH2OH-এ পরিণত হবে, অর্থাৎ অ্যালকোহল হয়ে যাবে। এই বিক্রিয়াটি এই প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন প্যালাডিয়াম BaSO4, এখানে আমরা দেখতে পাচ্ছি অনুঘটক 20-কে ব্যবহার করা হয়েছে, তাই বিক্রিয়াটা অ্যালডিহাইড পর্যায়ে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে। আমরা এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফরমাইল ক্লোরাইড সংকেত HC ডবল বন্ড ও Cl, এটিকে বলা হয় ফরমাইল ক্লোরাইড। এটি একটি আনস্টেবল যৌগ, এটা ভেঙে যায় দিয়ে HCl আর কার্বন মনোঅক্সাইড নির্গত হয়, তাই আমরা এর বিজারণ করে যে ফর্মালডিহাইড বানাবো সেটিকে পাওয়া যায় না, কারণ এই যৌগটাই বিয়োজিত হয়ে গিয়ে কার্বন মনোঅক্সাইড আর HCl উৎপন্ন করে। তাই রোজেনমন্ড বিজারণের সাহায্যে কিন্তু আমরা ফর্মালডিহাইড প্রস্তুত করতে পারবো না।
আমরা কিটোনও প্রস্তুত করতে পারবো না, কারণ আমরা দেখেছি যে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে অ্যালডিহাইডই প্রস্তুত করা যায়, কারণ অ্যাসিড ক্লোরাইডের শেষকালে এই কার্যকারী মূলকটা থাকে, অর্থাৎ এই ক্লোরিনটা সরে গিয়ে হাইড্রোজেন লাগে, তাই অ্যালডিহাইড পাওয়া যায়, কখনো কিন্তু কিটোন উৎপন্ন হবে না। আমাদের নেক্সট আরেকটি প্রশ্ন দিয়েছে, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু অ্যাসিটালডিহাইড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড থেকে আমাকে অ্যাসিটালডিহাইড প্রস্তুত করতে হবে। যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বিজারক রূপে ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেতাম CH3CH2OH, অর্থাৎ ইথানল পেতাম, আমরা ইথানল পেতাম, আমরা অ্যালডিহাইড পেতাম না। তাই প্রথমে অ্যাসিডকে PCl5 দ্বারা বিক্রিয়া করে অ্যাসিড ক্লোরাইড বানানো হয়, কারণ রোজেনমন বিজারণ অ্যাসিড ক্লোরাইডকেই বিজারণ করতে পারে, অ্যাসিডকে নয়। তাহলে অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন হলো, যার সঙ্গে আমরা রোজেনমন বিজারণ করাবো, অর্থাৎ হাইড্রোজেন প্যালাডিয়াম অনুঘটক 20 রূপে BaSO4কে ব্যবহার করা হলো জাইলিন মাধ্যম। তাহলে আমরা দেখতে পেলাম CH3C++OH। আমরা কিন্তু ডিরেক্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি করতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইথাইল অ্যালকোহল পেতাম, কারণ মধ্যবর্তী পর্যায়ে যে অ্যালডিহাইড হয়েছে তাকেও কিন্তু বিজারিত করে দিত, এরা তীব্র বিজারক। নেক্সট আমরা গ্রিগনার বিকারকের সাহায্যে অ্যালডিহাইড প্রস্তুত করব। আমরা যে কোনো গ্রিগনার বিকারক নিয়েছি RMgX, তার সঙ্গে HCN এর বিক্রিয়া করানো হচ্ছে। এখানে নাইট্রোজেন তীব্র তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রন টেনে নিচ্ছে, মাইনাস ডেল্টা আধান, আর কার্বনের উপরে প্লাস ডেল্টা আধান। তাহলে আর মাইনাসটা এই কার্বনের উপরে আক্রমণ করবে, এখানে একটি বন্ধন করবে, তাহলে কার্বনের 5টা বন্ধন হয়ে যাবে, তাই দুর্বল যে পাই বন্ধন সেটা ভেঙে যাবে, নাইট্রোজেন ওই ইলেকট্রনটা নেবে, কারণ নাইট্রোজেন তীব্র তড়িৎ ঋণাত্মক। আমরা দেখতে পাচ্ছি এই গঠনটাতে আর আক্রমণ করেছে, নাইট্রোজেনের উপরে ইলেকট্রন চলে গেছে, পাই বন্ধনটা ভেঙে গেছে, এখানে হয়ে গেল N-MgX। একে যদি আমরা লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে আর্দ্র বিশ্লেষণ হয় এবং এই গোটা গ্রুপটি নির্গত হয়, তার পরিবর্তে জল, লঘু HCl অর্থাৎ H+ আছে আর জল আছে, জল বিক্রিয়া করে দিয়ে এইখানটাতে অক্সিজেন প্রবেশ করে। আমরা এই বিক্রিয়াটাকে সবসময় মনে রাখবো যে এইরকম যদি সিস্টেম থাকে ডবল বন্ড N, ঠিক আছে, তাকে যদি লঘু HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এই ডবল বন্ড N চলে যায়, তার পরিবর্তে অক্সিজেন যুক্ত হয়ে যায়। আমরা বহু ক্ষেত্রে এই রকম সিস্টেমটাকে দেখব। আমরা ডাইরেক্ট লিখলাম HC++OR, এটা বা এটাকে যদি সোজা করে লেখা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড পাচ্ছি। তাহলে অ্যালডিহাইড প্রস্তুত করতে গেলে গ্রিগনার বিকারকের সঙ্গে HCN এর রিঅ্যাকশান করাতে হবে। এই হাইড্রোজেনটাই হলো অ্যালডিহাইড মূলকের যে হাইড্রোজেনটা, এখানে এই হাইড্রোজেনটা, তাহলে এই হাইড্রোজেনটা আসছে HCN থেকে, এই কার্বনটা হচ্ছে HCN এর কার্বন এবং এই হাইড্রোজেনটা হচ্ছে HCN এর, তাই HCNকেই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু অন্য যদি সাইনাইড ব্যবহার করতাম তাহলে কিন্তু কিটোন উৎপন্ন হয়ে যেত। আমরা এখন একটুখানি এখানটাতে দেখব যে কেমনভাবে এই যৌগটার আর্দ্র বিশ্লেষণ করে আমরা এই যৌগটা পাই, HC++OR। এটা কিন্তু মনে রাখার কোনো বিষয় নয়, জাস্ট আমরা এই রিঅ্যাকশানটাকে শুধু মনে রাখবো যে এই রকম সিস্টেমকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করালে আমরা ওই Nটা সরে যায়, তার জায়গায় ডবল বন্ড O হয়ে যায়, এইটা কিন্তু আমরা মনে রাখবো, এই মেকানিজম মনে রাখার দরকার নেই। আমরা একটু মেকানিজমটার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পারছি যে নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিচ্ছে, কার্বনের উপরে ধনাত্মক আধান, তাহলে জলের অণু আক্রমণ করেছে, আবার পাই বন্ধন ভেঙে গেছে, NH- এই হাইড্রোজেনটাকে টেনে নিল, দিয়ে NH2 হয়ে গেল। এখন অক্সিজেন লোন পেয়ার হিসেবে এখানে বন্ড করবে এবং NH2- বেরিয়ে যাবে, NH2- বেরিয়ে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি HC++OR, এখানে NH2- হয়ে গেল, যেটা H+ সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া বানালো এবং অ্যামোনিয়াম লবণ গঠন করলো HCl এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া, এবারে HCl এর সঙ্গে আবার বিক্রিয়া করবে, দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করবে। তাহলে এই যৌগটা থেকে আমরা সবসময় মনে রাখবো আর্দ্র বিশ্লেষণ করলে নাইট্রোজেনটা সরে যায়, অক্সিজেনটা লেগে যায়, লঘু HCl দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে। তার কৌশল আমরা দেখালাম কেমনভাবে জলের অণু আক্রমণ করছে এবং NH2কে সরিয়ে দিচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি
আর একটি পদ্ধতির সাহায্যে আমরা গ্রিগনাথ বিকারককে ব্যবহার করে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি, সেটা হলো RMGX গ্রিগনাথ বিকারক, তার সঙ্গে ইথাইল অর্থোফরমেট, এই যৌগটার নাম হচ্ছে ইথাইল অর্থোফরমেট, OC2H5 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 তিনটে লেগে আছে, এখানে R মাইনাসটা গিয়ে এখানে ধাক্কা দেয়, SN2 রিয়াকশান হয়, OC2H5 নির্গত হয়ে যায়, তাহলে আর OC2H5 দুটো থাকে এবং এখানে হচ্ছে হাইড্রোজেন। একে যদি লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, একইভাবে দেখা যায় যে এই দুটো গ্রুপ চলে যায় জল রিয়াকশান করে এবং RC ডবল বন্ড ও H উৎপন্ন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে OC2H5 যদি একই সঙ্গে থাকে তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়। আমরা এই রিয়াকশানটার যদি কৌশল দেখি তাহলে আবার একই H প্লাস প্রথমে প্রোটোনেশন করলো, OH প্লাস C2H5 হলো, এবার জলের লোন পেয়ার এখানে আক্রমণ করলো, এইটি নির্গত হয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাবার পরে যেটা রইল, এখানে জল ঢুকে গেছে, এখানে OC2H5 রয়ে গেছে, আবার জলের লোন পেয়ারটা এখানে বন্ধন করবে, OC2H5কে বের করে দেবে। তাহলে এইরকম একটা যৌগ হলো, এটা জলের সঙ্গে বিক্রিয়া করে এই হাইড্রোজেনটা ছেড়ে দেবে, তাহলে RC ডবল বন্ড H হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে কেমনভাবে এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হয়, কিন্তু এটা মোটেই আমরা ওইভাবে করব না, এটা আমরা ডাইরেক্ট করব যে RC ডবল বন্ড H কেমনভাবে হয় তোমরা জাস্ট একবার দেখে নেবে, ওটা মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। যেটা মনে রাখতে হবে সেটা কিন্তু এইটা যে এইরকম যৌগকে লঘু HCl দিয়ে দিলে এখানে অক্সিজেন লেগে যায়। নেক্সট যে রিয়াকশানটা সম্পর্কে দেখব সেটা হচ্ছে RCN থেকে, অর্থাৎ অ্যালকিল সাইনাইড, একে যদি আমরা বিজারণ করি তাহলে অ্যালডিহাইড বানাই। এই বিজারক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ট্যান্নাস ক্লোরাইড, এবং এই পদ্ধতিটা স্টিফেন বলেছিলেন বলে এই রিয়াকশানটাকে স্টিফেন্স রিয়াকশান বলা হয়। এই রিয়াকশানটা কেবলমাত্র এই রিয়াকশানের মাধ্যমে আমরা অ্যালডিহাইড, অনলি ফর দ্য প্রিপারেশন অফ অ্যালডিহাইডই কেবলমাত্র আমরা প্রস্তুত করতে পারি, কারণ আমাদের RCN এইটি সবসময় একটা প্রান্ততে থাকবে এবং এই জিনিসটা বিজারিত হয়ে গিয়ে RC ডবল বন্ড ও এইচে পরিণত হবে, RC ডবল বন্ড ও এইচে পরিণত হবে, তাই এই ক্ষেত্রে কিন্তু কীটন প্রস্তুত করা যাবে না। স্ট্যান্নাস ক্লোরাইড গাঢ় HCl আমরা ব্যবহার করলাম, মধ্যবর্তী জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পর্যায়তে একটা ইমিন এইরকম একটা যৌগ উৎপন্ন হয়েছে, এইরকম যৌগকে আমরা বলি অ্যালডিমিন। অ্যালডিহাইডের সঙ্গে ইমিনের বিক্রিয়া তো এরকম, অ্যামোনিয়ার বিক্রিয়া তো এরকম যৌগ গঠন হয়, ওই জন্য একে বলা হয় অ্যালডিমিন। এই অ্যালডিমিন যে যৌগটা হলো সেটা আনস্টেবিল, জলের সঙ্গে রিয়েকশান করলো, তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম জলের সঙ্গে রিয়াকশান করা মানে এটা সরে যাবে, ওখানে অক্সিজেন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ RC ডবল বন্ড H। তাহলে আমরা দেখতে পেলাম যে স্ট্যান্নাস ক্লোরাইডের সঙ্গে যখন বিক্রিয়া করানো হবে গাঢ় HCl উপস্থিতিতে, মধ্যবর্তী পর্যায়ে একটা ইমিন যৌগ গঠিত হবে যেটা আনস্টেবিল এবং সেটি দ্রুত জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই রিয়াকশানটাকে স্টিফেন্স রিয়াকশান বলা হয়। এই রিয়াকশানটার যদি কৌশলের দিকে আমরা তাকাই তাহলে এখানে SN+2 আছে, বিক্রিয়ার পরে SN+4-এ কনভার্ট হয়ে যায় আর দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। কার্বন নাইট্রোজেনের বন্ধনে নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিচ্ছে, কার্বনের উপরে ধনাত্মক আধান, এই দুটো ইলেকট্রন কার্বন পেয়ে যায়, দিয়ে কার্বনের উপরও ঋণাত্মক আধান চলে আসে, পরবর্তীকালে H+ নিয়ে নেয়, দিয়ে ইমিন গঠন করে দুজনাই, এখানেও CH এখানেও NH, এইভাবে ইমিনটি গঠিত হয় এবং ইমিনের আদ্র বিশ্লেষণ একটু আগেই দেখানো হয়েছে, দিয়ে এটি আদ্র বিশ্লেষণ হয়ে গেলে অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়। আমরা আরেকটি বিক্রিয়া এখানে পড়ব, আরেকটি বিকারক, যে বিকারকটি সাইনাইডকে অ্যালডিহাইডে পরিণত করতে পারবে সেটা হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটাকে আমরা শর্টে লিখি ডিআইবি, এটা হচ্ছে আইসোবিউটাইল, AL অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেন, এখানে এরা H- ছেড়ে দেবে, এর সংকেত হচ্ছে CH3CH, এটা যে আইসোবিউটাইল অ্যালকোহল, এটা দুটো লেগে আছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এর একটা হাইড্রোজেন লেগে রয়েছে। তাহলে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে যদি এর রিয়েকশান করানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়েকশানটার সাহায্যে এখানেও আমরা ইমিন জাতীয় একটা যৌগ দেখতে পাচ্ছি, বিজারিত হয়ে গেছে, ইমিন উৎপন্ন হয়েছে, এর সঙ্গে জলের বিক্রিয়া করালে আমরা জানি যে ইমিনের এইটির জায়গায় ও লেগে যাবে, তাহলে C ডবল বন্ড ও H উৎপন্ন হবে।
এই বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যদি সিস্টেমে দ্বিবন্ধন রয়েছে তাকে কিন্তু এ বিজারিত করে না, কিন্তু আমরা যদি স্ট্যান্ডার্ড ক্লোরাইডকে ব্যবহার করতাম সে কিন্তু এই দ্বিবন্ধনকেও বিজারণ করে দিত। আমরা আর একটা জিনিস এখানে লক্ষ্য করব যে আমাদের এই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম, এটা আইবি হবে, এখানে আইবিটা ছেড়ে গেছে, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, এস্টারকেও বিজারিত করতে পারে এবং সেক্ষেত্রে অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে এস্টারের ক্ষেত্রে প্রথমে এস্টারটি ভেঙে যায়, দিয়ে অ্যাসিড উৎপন্ন হয়, আর CH2 ডবল বন্ড OH, এটা অ্যাসিডের অংশ, এটা অ্যাসিড হলো, এটা অ্যালকোহলের অংশ, অ্যালকোহলের অংশটির আর বিজারণ হয় না, অ্যালকোহলের অংশ অ্যালকোহলই থেকে যায়। অ্যাসিডের যে অংশটা হলো তাকে বিজারিত করে অ্যালডিহাইডে পরিণত করে দেয়, আর CH2 ডবল বন্ড OH। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বিজারকটার সাহায্যে এস্টারকেও বিজারিত করে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারলাম। এরপরে যে আমরা পদ্ধতিগুলো পড়ব সেটা হচ্ছে ফ্রম আনস্যাচুরেটেড কম্পাউন্ড, অর্থাৎ অসম্পৃক্ত কম্পাউন্ড মানে অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। তো প্রথম পদ্ধতিটা হলো ওজোনোলিসিস। আমরা জানি অ্যালকিন, তবে অ্যালকিনের এখানে হাইড্রোজেন থাকতে হবে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন থাকতে হবে, তবে অ্যালডিহাইড হবে। যদি এখানে হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু কিটোন হবে। আমরা ওজোনোলিসিস করলাম, ওজোনাইড গঠন হলো, এবং আমরা জানি এই ওজোনাইডকে ভাঙা হয় জিঙ্ক H2O সাহায্যে। তাহলে ওজোনাইড ভেঙে গিয়ে দুটো অ্যালডিহাইড উৎপন্ন হলো, আর CH ডবল বন্ড O, এখানে আছে R CH ডবল বন্ড O। আমরা এই বিক্রিয়াটা 11-এ শিখেছি। ডাইরেক্ট আমরা এই বিক্রিয়াটার প্রোডাক্ট লিখতে পারি, এখান থেকে ভেঙে দেবো, RCH, এখানে একটা অক্সিজেন লাগিয়ে দেবো, আবার এদিকেও একটা অক্সিজেন লাগিয়ে দেবো, দিয়ে সরিয়ে দেবো, তাহলে প্রোডাক্ট হয়ে গেল RC, এটা H ডবল বন্ড O প্লাস O ডবল বন্ড O, এখানেও একটা অক্সিজেন লাগিয়ে দিলাম, দিয়ে আর অর্থাৎ ওজোনোলিসিস আমরা শিখেছি 11-এ যে এক ধাপে যদি ওজোনোলিসিসের প্রোডাক্ট আনতে হয় তাহলে দ্বিবন্ধন যে আছে সেই বন্ধন অনুযায়ী ভেঙে দিতে হয়, এবং এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিতে হয়, এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেনটাই কিন্তু এই অ্যালডিহাইডের এখানে হাইড্রোজেনটা আছে। তাহলে অ্যালকিনে অবশ্যই যে কার্বনটার সঙ্গে দ্বিবন্ধন যুক্ত আছে তাতে একটা হাইড্রোজেন থাকতে হবে, তবে অ্যালডিহাইড পাওয়া যাবে। আর যদি হাইড্রোজেন না থাকতো তাহলে কিন্তু আমরা কিটোন পেতাম। নেক্সট আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতির সাহায্যে আমরা অ্যালডিহাইড অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারি, সেটা হলো ওয়াকারের পদ্ধতি। এখানে আমরা অ্যালকিন হিসাবে ইথিলিনকে নিয়েছি, এটার বায়ুর অক্সিজেন দ্বারা জারণ হবে, PdCl2 অনুঘটক রূপে কাজ করবে সামান্য পরিমাণ Cl2-র উপস্থিতিতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে এবং প্যালাডিয়াম এবং HCl উৎপন্ন হয়েছে। উৎপন্ন প্যালাডিয়াম আবার HCl-এর সঙ্গে রিঅ্যাকশান করে পুনরায় PdCl2 অনুঘটক রূপে ফিরে আসছে। এই CuCl2কে নেওয়া হয় একই কারণের জন্য, উৎপন্ন প্যালাডিয়ামকে CuCl2 রিঅ্যাকশান করিয়ে আবার PdCl2-তে ফিরিয়ে আনে, অর্থাৎ অনুঘটকটা নষ্ট হচ্ছে না, পুনরায় কিন্তু আবার ফিরে পাওয়া যাচ্ছে। এই ওয়াকার পদ্ধতি সংক্রান্ত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ওয়াকার পদ্ধতিতে কেবলমাত্র অ্যাসিটালডিহাইডই আমরা বানাতে পারি। যদি আমরা এর থেকে বেশি কার্বনযুক্ত অ্যালকিন নিই, তাহলে যেমন এইটা প্রোপিন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিঅ্যাকশানে করে অক্সিজেনটি এই মাঝের কার্বনটার সঙ্গে যুক্ত হবে, প্রান্তের সঙ্গে যুক্ত হবে না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা পাবো কিটোন। আর কোনো ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো না, কারণ এই ক্ষেত্রে দুটোই প্রান্ত ছিল, তাই আমরা এই ক্ষেত্রে যখন অক্সিজেন বিক্রিয়া করেছে এই প্রান্ত নয় এই প্রান্ত, তাই বলে আমরা অ্যালডিহাইড পাচ্ছি। অ্যালডিহাইড গ্রুপ কিন্তু একটা প্রান্ততে থাকে। এর পরবর্তী যে সমস্ত অ্যালকিনগুলো থাকবে সেখানে কিন্তু মাঝের কার্বন থাকবে এবং অক্সিজেন এই মাঝের কার্বনটার সঙ্গেই বিক্রিয়া করবে। তাই বলে আমরা কখনোই কিন্তু ওয়াকার পদ্ধতির সাহায্যে অন্য কোনো অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি না, কেবলমাত্র অ্যাসিটালডিহাইডই শুধু প্রস্তুত করা হয়। এটি একটি ইম্পর্ট্যান্ট লাইন, এটিকে আমাদের পরীক্ষা জিজ্ঞেস করে। সো অনলি অ্যাসিটালডিহাইড ক্যান বি প্রিপেয়ার বাই ওয়াকার প্রসেস, শুধুমাত্র অ্যাসিটালডিহাইডই আমরা প্রস্তুত করতে পারি ওয়াকার পদ্ধতির সাহায্যে। নেক্সট আমরা আসবো আরেকটি, যেখানে অ্যালকিন থেকে আমরা
অ্যালডিহাইড প্রস্তুত করব, সেই পদ্ধতির নাম হচ্ছে অক্সো প্রসেস। অক্সো প্রসেসে আমরা কি করি না, অ্যালকিন এবং কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন বাষ্পীয় অবস্থায় ডাইকোবাল্ট অক্টা কার্বনিল, এটা কোবাল্ট CO2, এটা অক্টা কার্বনিল CO8, অক্টা কার্বনিল, এখানে কার্বন মনোঅক্সাইড, এটা কোবাল্ট CO কোবাল্ট, এবং সবাই গ্যাসীয় অবস্থায় থাকে, তাই উচ্চ চাপে এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে প্রান্তীয় কার্বনে একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়ে যায়, C ডবল বন্ড ও H, অর্থাৎ আমরা একটা কার্বন বেশি যুক্ত অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। আমরা যদি এর থেকে বড় অ্যালকিন নিতাম অর্থাৎ CH3 CH ডবল বন্ড CH2, সেই ক্ষেত্রেও কিন্তু রিঅ্যাকশান হয়ে অ্যালডিহাইডই উৎপন্ন হতো, তবে দুটো অ্যালডিহাইড পাওয়া যেত, একটা প্রান্তীয় কার্বনে অ্যালডিহাইড যুক্ত হয়েছে, এটাই মেজর প্রোডাক্ট, আর মাঝের কার্বনটিতে আবার অ্যালডিহাইড মূলক CHO মূলক যুক্ত হতে পারে, তাই বলে আমরা দুটো প্রোডাক্ট পাবো, এটা মাইনর প্রোডাক্ট। আমরা সবসময় মনে রাখবো যে অক্সো পদ্ধতিতে কিন্তু কিটোন প্রস্তুত করা যায় না, নো কিটোন ক্যান বি প্রিপেয়ার্ড বাই অক্সো প্রসেস। আমরা দেখলাম যে ওয়াকার পদ্ধতিতে অ্যালডিহাইড কেবলমাত্র অ্যাসিটালডিহাইড প্রস্তুত করা যায়, কিন্তু বাকি অ্যালকিনের ক্ষেত্রে কিটোন উৎপন্ন হবে, কিন্তু অক্সো পদ্ধতিতে কিন্তু কিটোন প্রস্তুত করা যাচ্ছে না, এই প্রস্তুত আমরা শুধুমাত্র অ্যালডিহাইডকেই প্রস্তুত করতে পারবো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যালকাইন থেকে, অর্থাৎ অ্যাসিটিলিনকে নিয়েছি, আমরা 11-এ পড়েছি 20% H2SO4 1% Hg+2 দিলে এরকম ইনঅল উৎপন্ন হবে। এখানে অ্যাকচুয়ালি জল বিক্রিয়া করে, তাও মার্কনিকপের নিয়ম অনুযায়ী, তাহলে এখানে সিমেট্রিক্যাল, তাহলে যে কোনো জায়গায় OH এটা টটোম্যারিজ করবে এবং ইনল থেকে কিটো ফর্মে চলে আসবে। এটা আমরা 11 ক্লাসে দেখেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশান। কিন্তু আমরা যদি 3টে কার্বনযুক্ত অ্যালকাইন নিতাম অর্থাৎ সিমেট্রিক্যাল নয়, সেই ক্ষেত্রে জল OH- নেগেটিভ অংশটা এই কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে কম সংখ্যক হাইড্রোজেন যার সঙ্গে আছে তার সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এই মাঝের কার্বনটার সঙ্গে OH যুক্ত হয়েছে, দিয়ে ইনল গঠন করেছে, এই কার্বনটাতে হাইড্রোজেনটা এখানে OH- যুক্ত হয়েছে, এটা আনসিমেট্রিক্যাল, মার্কনিকপের নিয়ম ফলো করবে এবং এটি টটোমারাইজ করে আমাদের অ্যাসিটোন গঠন করলো। আমরা নেক্সট আর একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে এই রকম যদি আমরা ঘটনা নিই, অর্থাৎ 3 বা তার থেকে বেশি সংখ্যক যদি আমাদের কার্বন থাকে অ্যালকাইনে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রান্তীয় কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে না, মাঝের কার্বনটার সঙ্গে যুক্ত হচ্ছে, তার ফলে আমরা কিটোন পাচ্ছি, অ্যালডিহাইড কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু অ্যালডিহাইড পেতে পারি যদি আমরা ডাইঅ্যালকাইল বোরোহাইডের একটা বোরোহাইড্রাইড R2BH এই বোরোহাইড্রাইডটাকে যদি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা পাবো। আমরা এইরকম বোরোহাইড্রাইডের রিঅ্যাকশান পড়িয়েছি অ্যালকিন চ্যাপ্টারে, আমরা দেখেছি যে এখানে হাইড্রোজেনটা লাগবে আর এই পাই বন্ধনটা ভেঙে যাবে, তার সঙ্গে বোরন লাগবে, তাহলে Br2, এবং আমরা একে ভাঙতে পারি H2O2OH-, আমরা দেখে এসেছি এর আগে, যেটা হাইড্রোবোরেশন রিঅ্যাকশান, সেম রিঅ্যাকশান হচ্ছে এখানেও H2O2, এটা হচ্ছে OH-, তাহলে এখানকার বোরন বন্ডটা ভেঙে যাবে এবং OH-টা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোবোরেশন আর ডিবোরেশনের মাধ্যমে জল যুক্ত হলো অ্যান্টি মার্কনিকপের নিয়ম অনুযায়ী, অর্থাৎ হাইড্রোজেন লাগলো এইখানটাতে যেখানে কম সংখ্যক কার্বন ছিল এবং নেগেটিভ অংশটা যুক্ত হলো যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন ছিল, এখানে কম সংখ্যক হাইড্রোজেন ছিল, এখানে বেশি সংখ্যক হাইড্রোজেন ছিল, তাহলে এইচটা এখানে যুক্ত হলো, অর্থাৎ অ্যান্টি মার্কনিকপের নিয়ম অনুযায়ী যুক্ত হলো। আমরা এটা আগেও দেখেছি, এইটা ইনল সিস্টেম, এটা টটোমারাইজ করলো, দিয়ে আমরা পেয়ে গেলাম কিটো সিস্টেমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রান্তীয় কার্বনে কিন্তু অ্যালডিহাইড মূলককে প্রবেশ করানো হলো R2BH, এটাকে ব্যবহার করে ডাইঅ্যালকিল বোরোহাইড্রাইড। এখানে আর হলো এইরকম এক গঠনযুক্ত CH2CH BH, এই পার্টটার নাম হচ্ছে সাই অ্যামাইল বোরেন, আর হলো ডাইসাইঅ্যামাইল বোরেন, যৌগটির নাম হচ্ছে সাইঅ্যামাইল বোরেন, আর হচ্ছে এই বড় গ্রুপটা, এটা হচ্ছে আর যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকে আর বলা হচ্ছে।
তাহলে আমরা দেখতে পেলাম যে এই বিক্রিয়াটি থেকে এই যৌগটা থেকে সাবস্ট্রেটটা থেকে আমরা কিটোন গঠন করতে পারি, আবার অ্যালডিহাইড গঠন করতে পারি। আমরা যদি এর সঙ্গে H+ আর Hg+2 ব্যবহার করি সেই ক্ষেত্রে কিটোন উৎপন্ন হবে, আর যদি R2BH H2O2OH- ব্যবহার করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যালডিহাইড প্রস্তুত করা যাবে। নেক্সট হচ্ছে জেম ডাইহ্যালাইড থেকে। জেম ডাইহ্যালাইড অর্থাৎ একই কার্বনে দুটো হেলোজেন যুক্ত আছে, জলীয় কেওএইচের সঙ্গে রিয়াকশান করলাম, হেলোজেনগুলো সরে গেল, ওএইচ যুক্ত হলো। একই কার্বনে দুটো ওএইচ মানে আনস্টেবিল, জল নির্গত হয়ে গেল এবং আমরা অ্যালডিহাইড পেয়ে গেলাম। এরপর হচ্ছে 1,2-ডায়ল থেকে। 1,2-ডায়ল মানে পাশাপাশি দুটো কার্বনে ওএইচ যুক্ত রয়েছে, এইরূপ যৌগগুলিকে 1,2-ডায়ল বলা হয়। এইরূপ সিস্টেমকে জারণ করতে পারে পার আয়োডিক অ্যাসিড HiO4 অথবা লেড টেট্রা অ্যাসিটেট। এরা কেবলমাত্র এইরকম সিস্টেমকে জারণ করতে পারে 1,2-ডায়ল। এবং জারণটা কিভাবে ঘটে না, প্রথমে কার্বন কার্বন বন্ধনটা ভাঙে দিয়ে এক ধাপ জারণ ঘটে, অর্থাৎ অ্যালকোহল যদি থাকে তাহলে অ্যালডিহাইডে পরিণত হবে, যদি অ্যালডিহাইড থাকে তাহলে কিন্তু অ্যাসিডে পরিণত হয়ে যাবে। আমাদের এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এটা ওএইচ রয়েছে, অ্যালকোহল রয়েছে, তাহলে ভেঙে যাবার পরে এই দিকটা অ্যালডিহাইড হয়ে যাবে, এই দিকটা তো দেখতে পাচ্ছি ওএইচ রয়েছে, তার ফলে এখানটা তো একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে। যদি এইখানটাতে অলরেডি C++ থাকতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হতো। এটি 1,2-ডায়লের ক্ষেত্রে বিক্রিয়া করতে পারে, অথবা এখানে যদি কিটো সিস্টেম থাকতো, এখানে ওএইচ থাকতো তাহলেও কিন্তু জারণ করতে পারতো, বা দুটোই যদি কিটো হতো তাহলেও কিন্তু জারণ করতে পারতো HiO4 বা লেড টেট্রা অ্যাসিটেট। নেক্সট আমরা দেখব অ্যারোমেটিক অ্যালডিহাইডের প্রস্তুতি। আমরা দেখতে পাচ্ছি যে পদ্ধতিগুলো পড়লাম সেই পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়। তাছাড়াও বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতির সাহায্যে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। টলুইনকে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মাধ্যমে যদি জারণ করানো হয় তাহলে এর সঙ্গে রিয়াকশান করে একটি মধ্যবর্তী যৌগ, এইরকম একটা মধ্যবর্তী যৌগ উৎপন্ন করবে, যাকে লঘু H2SO4 দ্বারা যদি ভাঙা হয় তাহলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাবে। এই যৌগটা উৎপন্ন হওয়ার জন্য ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড একে কিন্তু আবার জারণ করতে পারছে না, যদি আবার জারণ করতো তাহলে কিন্তু অ্যাসিড পাওয়া যেত। নেক্সট রিয়াকশান হচ্ছে ইটার্ট রিয়াকশান। এটা ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান, এটা টিকা আছে ইটার্ট রিয়াকশান। এখানে আমরা কার্বন ডাইসালফাইড মাধ্যমে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 দ্বারা জারণ করব। এটাও মধ্যবর্তী পর্যায়ে এরকম একটা যৌগ গঠন করবে, যেটা পরবর্তীকালে জলের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জালডিহাইডে পরিণত হবে। এর মেকানিজম হচ্ছে জটিল মেকানিজম, এই মেকানিজম জানার প্রয়োজন নেই, কোনো গুরুত্বপূর্ণ মেকানিজম নয়। নেক্সট আসবো বেঞ্জাইল ক্লোরাইড অর্থাৎ CH2Cl। একে আমরা দুভাবে জারণ করব। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিষ্ক্রিয় পরিবেশে লেড নাইট্রেট দ্বারা জারিত হয়ে যেতে পারে, অথবা কপার কিউবিক নাইট্রেট দ্বারা জারিত হতে পারে, দিয়ে বেঞ্জালডিহাইডে প্রস্তুত করতে পারি। এরা হচ্ছে জারক পদার্থ। অথবা আমরা বেঞ্জাইল ক্লোরাইডকে সমলেট বিক্রিয়ার সাহায্যে বেঞ্জালডিহাইডে পরিণত করতে পারি। সমলেট বিক্রিয়াটি হলো বেঞ্জাইল ক্লোরাইডের সঙ্গে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, এটাকে বলা হয় হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, একে দিয়ে রিফ্লাক্স করানো হলো এবং পরবর্তীকালে লঘু HCl সহ পাতন করলে আমরা বেঞ্জালডিহাইড পাই। এরপরে নেক্সট আসবো, আমরা পড়েছি বেনজিন থেকে গাটারম্যান কচ বিক্রিয়ার সাহায্যে। আমরা এটা 11-এ পড়েছি যে CO+HCl অনার্দ্র AlCl3 CO2Cl2 ইথার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়, এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে প্রথমে H+টা যুক্ত হয়ে এরকম একটা ক্যাটায়ন গঠন করে এখানে কার্বনের উপরে ধনাত্মক আধান, এরপরে এটা ইলেকট্রোফাইল যেটা বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখান থেকে এই হাইড্রোজেনটাকে টেনে নিচ্ছে, দিয়ে পুনরায় এটা অ্যারোমেটিকে পরিণত হয়ে গেল। নেক্সট হচ্ছে
গাটারম্যান রিয়াকশান, এটাও আমরা 11-এ দেখেছি। বেঞ্জিনের সঙ্গে HCl এর বিক্রিয়া করানো হচ্ছে HCl এর উপস্থিতিতে অনার্দ্র AlCl3 অনুঘটক রূপে, তাহলে এখানে আমরা বেঞ্জিয়ালডিহাইড পাই। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে H+টা যুক্ত হয়ে গেল, দিয়ে এটা ইলেকট্রোফাইল হলো, এখানে কার্বনের উপরে ধনাত্মক আধান রয়েছে, এই ইলেকট্রোফাইলটা বেঞ্জিনের উপরে রিয়েকশন করলো, এটা নন অ্যারোমেটিক, যেটা সিগমা কমপ্লেক্স আমরা বলে থাকি, এটাকে Cl- এই হাইড্রোজেনটা টেনে নিল, দিয়ে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমিন উৎপন্ন হলো, এবং আমরা জানি ইমিনকে যদি অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে অ্যালডিহাইড পাওয়া যাবে। এইভাবে আমরা বেঞ্জিয়ালডিহাইডকে প্রস্তুত করতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।